দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ডিজিটাল ব্যাংকিং নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি আকিস রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। ইঞ্জিনিয়ার ফিরোজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের দর্শকদেরকেও স্বাগতম। জি, আলোচনাটা আসলে যেহেতু ডিজিটাল ব্যাংকিং নিয়ে, আমরা যে বিষয়টা দেখি সাধারণত যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবসময় যে গতানুগতিক ব্যাংকিং, যে একটি ব্যাংকের শাখায় সেখানে কিছু কর্মকর্তা থাকবে, ব্যাংকিং সেবা যিনি গ্রহণ করবেন তিনি সশরীরে সেখানে যাবেন, কিংবা এটিএম বুথ থাকবে, কার্ড দিয়ে আমি টাকা তোলার কাজও আমি করতে পারি। যেহেতু ব্যাংকগুলো এখন গতানুগতিক ব্যাংকিংয়ের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের পথেও হাঁটছে, কিন্তু পরিপূর্ণ ডিজিটাল যে ব্যাংকিং সেটি তো আসলে বাংলাদেশে এখনও শুরু হয়নি। তো আমরা জানি যে বাংলাদেশ এখন সেই পথে হাঁটছে এবং বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালাও করেছে, অনেকগুলো কোম্পানি আবেদনও করেছে, যদি এখনও চূড়ান্ত হয়নি। তো সব কিছু মিলে এই যে গতানুগতিক ব্যাংকিংয়ের পাশাপাশি যে ডিজিটাল ব্যাংকিং, এটি আসলে এখানে পার্থক্যের জায়গাটা কোথায় এবং সেখানে কাজের দিক থেকে, পরিধির দিক থেকে আসলে বৈচিত্র্যটা আসলে কি থাকবে? ধন্যবাদ রবি ভাই, সুন্দর কোশ্চেন করার জন্য। বেসিক্যালি আমরা যে ব্যাংকিংটা করি, আমাদের সাধারণ জনগণ যে ব্যাংকিংটা অলরেডি করে থাকে, খেয়াল করে দেখেন ব্যাংকিংয়ে কিন্তু দুটো কাজে মানুষজন যায়। একটা হচ্ছে টাকা দিতে অথবা টাকা নিতে। আমরা যত ডিপিএস, এফডিআর, লোন, হজ স্কিম, বিভিন্ন ধরনের স্কিম, অনুদান, যাই আমরা নাম দিই না কেন, সব কিছু কিন্তু দুটো অ্যাক্টিভিটি হয়। একটা হচ্ছে টাকা দিতে অথবা নিতে। আপনি খুব সুন্দরভাবেই বলেছেন যে আগের যে আমাদের গতানুগতিক ব্যাংকিং আছে, যুদ্ধের পর থেকে 1972 সাল থেকে এখন পর্যন্ত, সেই ব্যাংকিং প্রচলিত ধারায় একজন মানুষকে দুটো পদ্ধতিতে টাকা তুলতে হয়। হয় সে চেকে সিগনেচার করে টাকা তোলে, অথবা এটিএম কার্ড ঢুকায়ে পিন কোড দেয়। পিন কোড এবং সিগনেচার, এই দুটার মাধ্যমে টাকা তোলে। এর বাইরে ছাড়া অল্টারনেটিভ কিছু নাই। এই দুটার মাধ্যমে তাকে টাকা তুলতে হয়। কিছু কিছু ব্যাংকে, আমাদের বাংলাদেশের যে 61টা ব্যাংক আছে, 61টা ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংকে কিছু কিছু সেবা ডিজিটাল হয়েছে। কিছু কিছু সেবা, সকল সেবা এখনো ডিজিটাল হয় নাই। যেমন ধরেন যে কেউ ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে, কারো হচ্ছে ইন্টারনেট মোবাইল অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে সে হয়তোবা টাকা লেনদেন অথবা ডিপিএস, কারো এফডিআর, কোনো মানে দেখা যাচ্ছে টোটাল ব্যাংকিং সেবা যদি আমরা ধরি যে 50টা, তার মধ্যে কোনো ব্যাংক হয়তো 10টা নিয়ে আসছে, কোনো ব্যাংক 5টা নিয়ে আসছে, এবং কোনো ব্যাংক এখনও এই পথে হাঁটতেই শুরু করতে পারে নাই। তো এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক যে ব্যাংকিংটা ছিল। এখন যে ডিজিটাল ব্যাংকিং, অলরেডি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু আমাদের একটা নীতিমালা প্রণয়ন করেছে, এবং নীতিমালাগুলো আপনারা জানেন 2রা নভেম্বর এটা লাস্ট ডেট ছিল অ্যাপ্লিকেশনের। 12টা প্রতিষ্ঠান অলরেডি অ্যাপ্লাই করেছে। এই ডিজিটাল ব্যাংকিংটা আসলে কি হতে যাচ্ছে, যদি ডিজিটাল ব্যাংকিংটা আমরা সহজভাবে জানতে চাই, এটা আসলে শাখাবিহীন একটা ব্যাংকিং। এটার বাংলাদেশে শুধুমাত্র হেড অফিস ছাড়া কোনো শাখা থাকবে না, এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন হবে। এবং কোথাও যে আমাদের যে টাকা ছাপানোর পিছনে বাংলাদেশের গভর্নরের যে 20,000 কোটি টাকা মতো যে খরচ হয় প্রতি বছর, সেই টাকাটাও কিন্তু তার এটা সেভ হবে যদি এটা। তার মানে হচ্ছে যে একজন গ্রাহক কিংবা একজন সাধারণ মানুষ, তার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, এবং মোবাইল ফোন দিয়েই সে সব ধরনের লেনদেনগুলো করতে পারবে এবং ব্যাংকিং সমস্ত সুযোগ সুবিধাগুলো সে পাবে, তাই তো? এখন পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট যদি সে থাকে, ইন্টারনেট সেবা যদি আমাদের অ্যাভেলেবল থাকে, তাহলেই সে এই সেবাটা পেতে পারবে। তাহলে কোশ্চেনটা আসে যে আমাদের কি শুধু স্মার্টফোনেই কি এই সেবাটা পাবে, আমাদের বাটন ফোনে কি এই সেবাটা পাবে না? সেবাটা পেতে গেলে সে বাটন ফোনেও যাতে পায়, সেই ব্যবস্থায় কিন্তু সেই প্রযুক্তিতেই আমাদের আসতে হবে। কিন্তু তাছাড়া আমরা কিন্তু 100% মানুষকে কিন্তু অর্থনৈতিক এই আওতায় আনতে পারবো না। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনতে চাই, তাহলে কিন্তু আমাদের বাটন ফোন, স্মার্টফোন সকল জায়গাতেই করতে হবে। এটাই আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা করতে পারি। বলছেন যেটা হচ্ছে যে এখন যে প্রচলিত ব্যাংকিং যে সেবা, সেই সেবার বাইরে তো বেশিরভাগ মানুষ কিন্তু এখনো ব্যাংকিং সেবার বাইরে। রাইট। কিন্তু যদি ডিজিটাল ব্যাংকিং হয়, যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে, আমার ইন্টারনেটের মাধ্যমে যদি হয়, তাহলে আরও বেশি সংখ্যক মানুষকে ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় এনে কিংবা ব্যাংকিং সেবার মধ্যে আনা যাচ্ছে, তাই তো? কিন্তু কথা হচ্ছে যে এর আগেও তো আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক 2টি কোম্পানিকে এই ডিজিটাল ব্যাংকিংয়ের অনুমোদন দিয়েছিল, কিন্তু তাদের কার্যক্রম তো থমকে আছে। সেটি কেন আসলে?
আসলে আমরা জানি যে গত গভর্নমেন্টের আমলে কিন্তু দুটো আমরা লাইসেন্স দেখেছিলাম যে দুজনকে পারমিশন দিয়েছিল, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে কড়ি। এই দুজন লাইসেন্স পাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে যে আমরা একটা জানি যে জেএনজি এর মাধ্যমে একটা চেঞ্জ আসছে, তার আগে দুজনে যে লাইসেন্স পেয়েছিল সেই দুটো লাইসেন্সে স্টে অর্ডার দিয়ে দিয়েছে, একটাতে কোয়ারি দিয়েছে। এখন নতুন করে কিন্তু তারা যখন আবেদন করতে দিয়েছে তখন কিন্তু আবার কিছু পলিসিগত চেঞ্জও নিয়ে এসেছে, যাতে আগেরগুলোতে যদি কোনো লুফেল থেকে থাকে সেই লুফেলগুলো যেন না হয়। তাদেরকে কিন্তু একটা জিনিস হচ্ছে এলওআই, লেটার অফ ইন্টেন্ট, মানে একটা যখন অনুমোদন দেওয়া যে আপনাকে ব্যাংকের জন্য পারমিশন দিব, তারপরে কিন্তু আবার ওর একটা অ্যাক্টিভিটি থাকে, প্রায় কোনো সময় এটা 6 মাস থেকে 1 বছর তাদেরকে সময় দেওয়া হয় যে সফটওয়্যার সে রেডি করবে, প্রোডাক্ট ডিজাইন করবে এবং তার যদি কোনো কমপ্লায়েন্স থাকে সেগুলো মেনটেন করে টেস্ট করে ফাইনাল হলে সে বাংলাদেশ ব্যাংকে আবার তাকে টেস্টিংটা দেখানোর পরে বাংলাদেশ ব্যাংক ফাইনাল লাইসেন্সের অনুমোদন দেয়। আগেরবার দুজনকে এলওআই দিয়েছিল, তারা কেউ কিন্তু ফাইনাল লাইসেন্সের অনুমোদন পেয়েছিল না, কারণ তার আগে কিন্তু এটা গভর্নমেন্টই চেঞ্জ হয়ে গেছে, তো তাদের নীতিগত সিদ্ধান্ত অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে 125 কোটি টাকা ছিল ক্যাপিটাল দিতে হয়েছিল, কিন্তু এখন কিন্তু 300 কোটি টাকা দিতে হবে। আগেরবার কিন্তু ব্যাংকিং যারা সেবা নিচ্ছিল বা ব্যাংকিং যারা ওনার ছিল তাদের কিন্তু ডিজিটাল ব্যাংকিং করতে কোনো বাধা ছিল না। এবারে কিন্তু এই বাধাটা চলে এসেছে, যারা ব্যাংকের ওনারশিপ আছে তারা কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এই যে পার্থক্যগুলো রেডি হয়েছে এবং এখন কিন্তু পুরোপুরি ডিজিটাল বলে দিয়েছে, এমনকি যে আপনার অ্যান্টি মানি লন্ডারিং বা আপনার যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বা ফিশিং যেগুলো হয় সেগুলো যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের এই ক্যাপাসিটি থাকে, সেটাই কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ে থাকতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় না, আমি প্রশ্নটি করেছিলাম এই কারণে যেহেতু শুরুতেই এই উদ্যোগটা অনেকখানি থমকে গেছে, এখন আবার নতুন করে 12টা কোম্পানি আবেদন করেছে, তাদের এখন চূড়ান্ত পারমিশন যদি এখন বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে, তো আসলে শেষ পর্যন্ত কি হবে? আর আপনারা যেটি নিয়েছেন যে আপনাদের আকিজ রিসোর্স লিমিটেড যেটি আপনারা আবেদন করেছেন সেটি হচ্ছে মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক হিসেবে। তো এখন তো বর্তমান যুগটা তো খুবই কম্পিটিশনের যুগ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এখানে মানে বৈচিত্র্যের জায়গাটা কি থাকবে? আপনাদের ডিফারেন্সনেসটা কোথায় থাকবে অন্যদের তুলনায়? আমাদের সবচেয়ে বড় ডিফারেন্স এটা থাকবে যে আমরা কিন্তু সবচেয়ে বড় যেটা বলেন যে মানুষের কিন্তু টাকাটা রাখে একটা ব্যাংকে কি কারণে? বিশ্বাস, আস্থার উপর। সবার আগে আস্থা বা বিশ্বাস তার লাগবে। দেখেন যে আকিজ গ্রুপটা কিন্তু 85 বছরের লিজেসি আছে এবং এই 85 বছর ধরে কিন্তু আকিজ গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের নেগেটিভ নিউজ আমাদের মার্কেটে নাই এবং বাংলাদেশের জনগণ কিন্তু জানে যে আকিজ গ্রুপ যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে তাহলে অবশ্যই তারা একটা কোয়ালিটি মেনটেন করেই লঞ্চ করে এবং তারা কিন্তু বাংলাদেশে একটা সবচেয়ে বড় কংগ্লোমারেট বলতে পারেন, আমাদের বাংলাদেশের কংগ্লোমারেটের মধ্যে সবচেয়ে বড় কংগ্লোমারেট এবং অন্যতম কংগ্লোমারেট, এবং তারা 5 জন ভাই যখন 5টা আলাদা আলাদা গ্রুপ করেছে, তারা ব্যবসা এক্সপ্যান্ড করেছে। 5 ভাই 5টা আলাদা আলাদা গ্রুপ করে নিয়ে কিন্তু 5 জনের এখন বিশাল গ্রুপ, এই প্রতিটা ভাইয়েরই কিন্তু আলাদা বড় বড় গ্রুপ। এবং এই যে বাংলাদেশের মানুষ যখন জানবে যে এই গ্রুপের এটা একটা মুনাফা ডিজিটাল ব্যাংকিং, এবং খেয়াল করে দেখেন এমন একটা সময়ে এটা আসতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষজনের কিন্তু একটা ইসলামিক ব্যাংকিং এর প্রতি একটা ঝোঁক আগ্রহ আছে, কিন্তু মাঝখানে একটু ওনাদের একটা সমস্যা দেখা দেওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু ইসলামী ব্যাংকের প্রতি একটু ভরসা কমে যাচ্ছিল। সেই ভরসা কমে যাওয়ার জায়গাটাও কিন্তু এখন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি এই ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স পায় এবং হচ্ছে এই গ্রুপটা যদি এটা বাংলাদেশের জনগণের জন্য নিয়ে আসতে পারে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ব্যাংকিং খাত তো আস্থার উপরেই টিকে থাকে, যদিও সাম্প্রতিক আমরা দেখেছি যে প্রচলিত ব্যাংকগুলো সেই আস্থার জায়গাটাকে অনাস্থায় নিয়ে গিয়েছিল। এখন আপনার কি মনে হয় যদি ডিজিটাল ব্যাংকিংটা যদি চালু হয় তাহলে কি সেই ব্যাংকিং খাতের উপর পুরনো আস্থাটা কি একটু নতুন করে মানুষের বাড়বে? আমার মনে হয় সবার আগে একটা লিটারেসি দরকার, মানে লিটারেসি যদি আমাদের জানাটা যদি সবচেয়ে ক্লিয়ার হয় এবং এই লিটারেসিটা দরকার 360 ডিগ্রি, অর্থাৎ যারা ইনভেস্টর তাদের লাগবে, যারা ম্যানেজমেন্ট তাদের লাগবে, যেমন ইউজার যারা কাস্টমার তাদের লাগবে। তিনজনই যদি বোঝে যে ব্যাংকিং সিস্টেমটা কিভাবে পরিচালিত হয় এবং টাকা লেনদেনটা হয়ে কোথায় কতটুকু যায়, তাহলে কিন্তু আস্থাটা ফেরত আসাটা অনেক সহজ হবে। এবং ডিজিটালি যখন আসবে কিন্তু আপনার নিজের যে বলার আমাদের আত্মতৃপ্তি বলি বা আমাদের আত্মশুদ্ধি বলি, আমাদের নিজের সাথে নিজে কিন্তু এক্সামিনিং করা যায়। এই ডিজিটাল ব্যাংকিংটা কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি চাইলেও কিন্তু কোনো ধরনের 2 নম্বরই করতে পারবেন না, কারণ আপনি ডিজিটালি আটকায় দিবে সবকিছু, কিন্তু আপনি মনিটরে দেখতে পাবেন, আপনার কাছে কিন্তু ড্যাশবোর্ড থাকবে যে আপনার টাকা আছে 100 টাকা, আপনি দিয়ে ফেলেছেন 110 টাকা, এটা তো করতে পারবেন না, কারণ আপনি ডিজিটালি দেখতে পাবেন, ট্রান্সপারেন্সিটা অনেক থাকবে। এবং শুধুমাত্র যদি এটা বাংলাদেশ ব্যাংকের কাছে এটার এই মনিটরিংটাও যদি বাংলাদেশ ব্যাংকও ডিজিটালি দেখে, মানে ডিজিটাল শুধু কিন্তু যে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে সেই ব্যাংক হলে হবে না, যে সেন্ট্রাল ব্যাংক যে মনিটর করে তাকেও কিন্তু ডিজিটাল হতে হবে।
সে ডিজিটালি যদি সম্পূর্ণ মনিটর করে তাহলে কিন্তু সে দেখবে যে এখানে কিন্তু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি একেবারে জিরো টলারেন্সে চলে আসবে, কেননা এটা এটা আরও সহজ হবে জিরো টলারেন্সে নিয়ে আসা। আপনাকে জানতে চাই, যেহেতু বাংলাদেশের মানুষের এমনিতেই তো শিক্ষার হারটা কম, সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং তো একটা প্রযুক্তি নির্ভর ব্যাংকিং, সেখানে আমার মোবাইল অ্যাপস এবং ইন্টারনেটের মাধ্যমে, সুতরাং সেখানে তো ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটার কোনো বিকল্প নাই। এটি আসলে বাংলাদেশে আসলে কিভাবে সেটা সম্ভব করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে বাধাগুলো কোথায় এবং কিভাবে সেখানে বাংলাদেশ এখানে অগ্রসর হতে পারে, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব, তবে তার আগে নিচ্ছে একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ডিজিটাল ব্যাংকিং এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকিস রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। জি, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, আমি বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম যে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমের কথা আমরা আলোচনা করছি, সেখানে তো আসলে প্রযুক্তিগত জ্ঞানটা বেশি লাগবে, আর সেখানে যদি আরও ব্যাংকিং ব্যবস্থা হয় সেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসিটিও আসলে দরকার। তো আসলে সেটি যদি একটু সাধারণ মানুষের জন্য একটু যদি বুঝাই বলতেন যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কী এবং সেটি আসলে কেন আমার খুবই দরকার হবে এই ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে। ধন্যবাদ। আসলে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লিটারেসিটার আসলে বিকল্প নাই, কেননা এখানে আমরা যদি দুটো জিনিস বুঝতে চেষ্টা করি যে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড আর ফাইন্যান্সিয়ালি লিটারেট, এটা আসলে কাকে বলে। ফাইন্যান্সিয়ালি যদি নর্মালি বলি যে ফাইন্যান্সিয়ালি লিটারেট মানে কিন্তু সে শুধু টাকাগুলো চেনে কিনা। আমরা যদি টাকা চেনে, সে 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, তাহলে আমরা বলতে পারি যে সে ফাইন্যান্সিয়ালি অক্ষর জ্ঞান সম্পন্ন, মানে হচ্ছে ফাইন্যান্সিয়ালি লিটারেট। এবং আমরা এডুকেটেড কখন বলবো? এডুকেটেড হচ্ছে সে যখন জানে এই টাকাটা কোথায় খাটাতে হয়, কোথায় রাখলে সে বিপদের দিনে এটা কাজে রাখবে, এবং সে তার দুর্দিনে এটা কত, সে অসুস্থ হতে পারে, সেটা কিভাবে কাজে লাগবে, সে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কিভাবে করবে, অর্থাৎ আমাদের প্রতি মাসে মাসে কতটুকু জমায় রাখলে আমি রিটায়ারমেন্টের সময় আমার এটা কাজে লাগবে, এই সকল বিষয়বস্তু যদি সে জানে তাহলে তাকে আমরা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড বলি। মানে ডিজিটাল সিস্টেমে তার মানি ম্যানেজমেন্ট, রাইট। আমাদের দেশের বাইরে যদি আমরা দেখি, ওখানে ওয়েলথ ম্যানেজার নামের পজিশনই আছে, মানে একজনের সম্পদ আরেকজন ম্যানেজ করবে, এই জন্য তাকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। কিন্তু আমাদের দেশে এটা এখনো প্রচলন হয় নাই। কিন্তু ডিজিটাল ব্যাংকিং যখন আসবে তখন কিন্তু একটা মানুষকে জানতে হবে যে ডিজিটালি আমি কিভাবে এটার বেনিফিটটা পাইতে পারি। মানে আমার লাইফে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে আল্ট্রা প্রোর আছে, সেখানেও যেন সে জানতে পারে যে আমার এটা কিভাবে আমি এটার উপকারিতা পেতে পারি। কারণ একজন মানুষের, গ্রামের মানুষের কাছে দেখবেন যে মাটির ব্যাংকে, বালিশের মধ্যে, বাঁশের ফুটায়, বিভিন্নভাবে কৌটার মধ্যে, এবং আমাদের মা বোনরা কিন্তু এখনও চালের মধ্যে টাকা জমায়। তো এই যে টাকাগুলো জমায়, তারা কিন্তু পরিবারের বিপদের জন্য জমায়। পরিবারের কর্তা যদি কখনো সমস্যায় পড়ে বা কেউ অসুস্থ হয়, তখন কিন্তু ওই মহিলাই কিন্তু ওই চালের মধ্যে বের করে দেয়। কিন্তু এই চালের মধ্যে যে টাকাগুলো থাকলো, এইভাবে যদি আমরা 86,000 গ্রাম আছে বাংলাদেশে, এই 86,000 গ্রামের মধ্যে যদি টাকাগুলো চালের মধ্যেই থাকে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে টাকাগুলো কোনো কাজে আসলো না, ওনারও কাজে আসলো না, অর্থনীতিতে কোনো কাজে আসলো না। তার মানে সেক্ষেত্রে ওই সঞ্চয়টাকে আপনারা ডিজিটাল সঞ্চয় আনতে চাচ্ছেন। রাইট, ওই সঞ্চয়টাকে ডিজিটাল সঞ্চয় আনতে চাচ্ছি। ডিজিটাল সঞ্চয় যে আনলে যে বেনিফিট, যেটি আমরা দেখছি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা, যেমন বিকাশ, রকেট, এইগুলো তো তারা করছে সঞ্চয়ের সুযোগ দিচ্ছে। হ্যাঁ, তার সাথে যদি আমরা ডিজিটাল ব্যাংকিং এর বড় পার্থক্য বলতে চাই, যে ওখানে যেমন মোবাইল সঞ্চয় করছে, তারা কিন্তু একটা লিমিটেড আকারে করেছে এবং টাকাগুলো খালি স্থানান্তর করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা। ওখানে কিন্তু ডিপিএস গুলো খুব ছোট আকারে আসছে, লোনও কিন্তু 10,000 টাকা পর্যন্ত দিচ্ছে। কিছু সবাই কিন্তু এখনো দিতে পারছে না। আমরা জানি এমএফএস চালু আছে 13টা কোম্পানির, কিন্তু তারা সবাই কিন্তু এখনো দিতে পারছে না। এখন আমাদের যে ডিজিটাল ব্যাংকিং এর পার্থক্যটা কি হবে? একটা মানুষ, গ্রামের মানুষের জন্য কিন্তু 1,000 টাকায় 20 টাকা ফি দেওয়াটা কিন্তু ওর জন্য অনেক বেশি টাকা। সে কিন্তু অনেক বেশি চার্জ দিয়ে এই টাকাটা, এই জন্য সে এইটা ডিজিটাল চ্যানেলে টাকাটা ঢুকাতে চায় না, জানে যে টাকাটা যখন বের করবে তাকে কিন্তু 1020 টাকা দিতে হবে, এই জন্য সেই মাটির বাক্সের মধ্যে রাখে, মাটির মধ্যে রাখে। কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর যেটা মেন মেসেজ হবে, সেটা মিনিমাম 1/3 কস্ট কমে যাবে।
আগে যদি যে খরচ কমে যাবে, খরচ হ্যাঁ। কমে যাবে। এবং আমাদের এই আকিজ রিসোর্স যদি আমরা এই ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স পাই, আমাদের মেইন মোটো থাকবে হচ্ছে আমরা কোনো ট্রানজ্যাকশনে কোনো ধরনের টাকা নিব না, জিরো ফিতে ট্রানজ্যাকশন করব। অর্থাৎ একটা মানুষ যদি 1,000 টাকা ঢোকায়, সে 1,000 টাকা যদি আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায়, সেটার জন্য তার কোনো ফি লাগবে না, এই টাকাটা তাকে ফ্রি করা হবে। শুধুমাত্র আমরা ইকোসিস্টেম এমনভাবে ডেভেলপ করতে চাই যাতে এই টাকাটা যদি বিভিন্ন জায়গায় সে ইউজ করবে, হয়তো এটা দিয়ে সার কিনবে, বাসার চাল কিনবে, ডাল কিনবে, আপনার পোশাক আশাক কিনবে, বাচ্চাদের স্কুলের বেতন দিবে, হয়তোবা মহিলারা শাড়ি কাপড় কিনবে, তারা হয়তোবা সমিতিতে বিভিন্ন ধরনের জমাইতো যেরকম সেরকমভাবে মাসে মাসে বা প্রতিদিন আমার ডেইলি ডিপিএস এর সিস্টেম থাকবে, ডেইলি 10 টাকা করে জমা হবে, তাহলে কিন্তু মাসে 300 টাকা তার জমা হবে। আমরা যাই করি, কিন্তু সবার আগে তো দরকার আমার ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি। এখন বাংলাদেশ আসলে এখন এটা কোন পর্যায়ে আছে? খুব সুন্দর কথা বলেছেন। লিটারেসির জন্য আমি সবসময় স্মরণ করি একটা মিনা কার্টুনকে। আপনি মিনা কার্টুন দেখেন, মিনা কার্টুন যখন দেখেছেন ছোটবেলায়, এটার পরে কিন্তু দেখেন যে খাবার আগে হাত ধোয়া এবং খাওয়ার পরে হাত ধোয়া কিভাবে ধুতে হয়, এটা এমনভাবে লার্নিং হয়েছে আমাদের ছোট বাচ্চাদেরকে কিন্তু আর শিখাতে হয় না, তারা কিন্তু জানে যে খাওয়ার আগে সুন্দরভাবে হাত ধুতে হয়, খাওয়ার পরে সুন্দরভাবে হাত ধুতে হয়। তা আমার এই ডিজিটাল ব্যাংকিং আমরা লাইসেন্স ফেলে আমরা সহকারে সেন্ট্রাল ব্যাংক, অবশ্যই আমাদের সেন্ট্রাল ব্যাংক অবশ্যই লাগবে। মানে বাংলাদেশ ব্যাংক যদি ধরেন কথা আকিজ রিসোর্স এই ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স পেলো, আকিজ রিসোর্স এবং বাংলাদেশ ব্যাংক মিলে বাংলাদেশের সকল জনকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে চাই, তাহলে ফাইন্যান্সিয়াল লিটারেসি মিনা কার্টুনের মতো এমনভাবে একটা মেসেজ তাদের কাছে থ্রো করতে হবে যেন তারা নিজেরা উদ্যোগী হয়ে অ্যাকাউন্টটা খুলে। একটা কিন্তু জিনিস হচ্ছে মনে নেওয়া, একটা হচ্ছে মেনে নেওয়া। তাকে যদি আমি মানায় নিই তাহলে কিন্তু আমার এখনো আর্থিক অন্তর্ভুক্তের বাইরে কিছু লোক থেকে যাবে, আর ও যদি মনে নিয়ে ফেলে তাহলে 100% লোকই কিন্তু ওরা এসে অ্যাকাউন্ট খুলবে। আপনাদের প্রচুর পরিমাণে প্রচারণাও চালাতে হবে। যেমন আমরা এই ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য আমার কাছে সবচেয়ে আমি আগের যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি, আপনি জানেন যে আমি মোবাইল ব্যাংকিং এর সাথে আগে জড়িত ছিলাম, মানে আমি রকেটের হেড অফ সেলস হিসেবে কাজ করেছি, এজেন্ট ব্যাংকিং এর হেড হিসেবে কাজ করেছি ডাচ বাংলায়, শাহজালাল ব্যাংকে এজেন্ট ব্যাংকের হেড হিসেবে কাজ করেছি। এই যে আর্থিক অন্তর্ভুক্তির সাথে আমি অনেক সময় ধরে জড়িত। এটা করতে যেটা দেখেছি, উঠান বৈঠক নামে একটা প্রোগ্রাম করেছি আমরা, বিভিন্ন গ্রামে গ্রামে যে উঠান বৈঠক, এখানে আমরা তাদেরকে জানাতাম যে টাকা কিভাবে জমালে আপনার, ধরেন যে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ডেলি মজুর, সে কিন্তু ডেলি কামায় ডেলি খরচ করে, তাহলে এমনও তো হতে পারে যে মাসের মধ্যে সে একদিন দুই দিন তার জ্বর আসছে, সে অসুস্থ হয়েছে, সেই জ্বরের দিনগুলোতে সে কিভাবে টাকাটা পাবে, খেয়ে বাঁচবে কিভাবে, তাকে আমরা এই মেসেজটা দিতাম যে তোমরা যে চা পানি এগুলো যে খাচ্ছেন আপনারা, সেই চা পানি থেকে যদি প্রতিদিন 10 টাকা করে এখানে একটা জমা দিয়ে দেন, তাহলে কিন্তু মাসে 300 টাকা জমা হচ্ছে। ওই যে দিনটা আপনি অসুস্থ থাকলেন সেই দিনে চাল ডাল কেনার টাকা কিন্তু আপনার রেডি আছে। এই লার্নিংটা আমাদের গোটা গ্রামে, বাংলাদেশে যে 86,000 গ্রাম, 86,000 গ্রামে কিন্তু আমাদের এটা ছড়াই দিতে হবে। তাহলে তো আপনাদের এই লার্নিংটা যদি গ্রামে গঞ্জে যদি পৌঁছে যায় বা গ্রামীণ মানুষরা যদি এই লিটারেসিটা সম্পর্কে জানে, তাহলে তো সেই গ্রামীণ জনজীবনেও তো একটা ব্যাপক আর্থসামাজিকভাবে পরিবর্তন আসবে এবং তাদের জীবন মানের উন্নতি হবে। তো সেটি আসলে কিভাবে হবে সে ব্যাপারে আপনার কাছ থেকে আরও শুনবো, তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ডিজিটাল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল যে লিটারেসি ডিজিটালের ক্ষেত্রে, সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। যে আপনাকে আরেকবার স্বাগত। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে এই যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটি যদি মানুষ যদি গ্রহণ করে, বিশেষ করে গ্রামের মানুষ যদি এটাতে যদি কি বলে মানে অভ্যস্ত হয়ে যায়, তারা যদি শিখতে পারে, জানতে পারে, তাহলে সেটি আসলে তাদের জীবন মানকে কতখানি বদলে দেবে এবং কিভাবে দেবে? খুব সুন্দর কোশ্চেন করেছেন। দেখেন যে ডিজিটালের গুরুত্ব যেমন আছে সেরকম উপকারিতাও অনেক আছে। এই উপকারিতা শুধুমাত্র শহরের মানুষ পাবে, গ্রামের মানুষ পাবে না তা না। এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি গ্রামের মানুষ যদি একবার বুঝতে পারে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাদের টাকাগুলো যদি ডিজিটাল চ্যানেলে নিয়ে আসে, সে টাকাগুলো ডিজিটাল চ্যানেলে কেন নিয়ে আসবে, সে কিন্তু এটা দিয়ে যদি তার যে দৈনন্দিন খরচ, সেই খরচগুলো কিন্তু যদি সে এই ডিজিটাল মানি দিয়ে করতে পারে। বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদা 5টা, আমরা জানি বেসিক নিড 4টা, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটা আমরা জানি যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা যে চাহিদা আছে, এটার সাথে যদি আমরা 6th চাহিদা আমরা চিন্তা করতাম, তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসতো। তাহলে এই চাহিদাগুলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দিয়ে কিন্তু যে টাকাগুলো এক জায়গায় হলো, এটা দিয়ে কিন্তু এই চাহিদাগুলো সে মানে
কেনে অথবা এটা উপভোগ করে, তার এই কেনা বা উপভোগ করা যদি ডিজিটালি করে দিতে পারতাম তাহলে কিন্তু সেই টাকাগুলো এখানে রাখতো, মানে একই টাকা দিয়ে সকল জায়গায় সে খরচটা করতে পারবে। সে বাচ্চার বেতন দিবে, চাল কিনবে, ডাল কিনবে, সার কিনবে, তার খরচ কমবে, তার সময় বাঁচবে, খরচ কমবে, সময় বাঁচবে, এবং সে কিন্তু একটা প্ল্যান করতে পারবে। ডিজিটাল মানি যখন থাকে তখন কিন্তু একটা আমাদের একটা ড্যাশবোর্ড যদি বলি, আমরা যদি ওকে বুঝাই দিতে পারি, যেমন আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ এটা কিভাবে বুঝবে, তাকে যদি আমি বুঝাই দিই একটা লাল রং, একটা নীল রং, একটা সবুজ রং, লাল রংটা সবুজ রংটা হচ্ছে তোমার টোটাল টাকা, লাল রং তুমি এতটুকু খরচ করে ফেলেছো, তোমার হাতে আছে হচ্ছে নীল রঙের টাকাটা, তোমার মাসে এখনো আছে 7 দিন বাকি আছে, 7 দিনে তুমি প্রতিদিন হচ্ছে 120 টাকা করে খরচ করলে তোমার নীল রঙের টাকাটা দিয়ে হয়ে যাবে। এইরকম যদি তাকে আমি একটা ড্যাশবোর্ড দিতে পারতাম তার সামনে, তাহলে কিন্তু সে তার প্ল্যানিং, যে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলছি, তাকে কিন্তু অনেক বড় ধরনের প্ল্যানার হতে হতো না। শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ হলেও আপনারা দেখবেন মোবাইল নাম্বার ডায়াল সবাই করতে পারে, সে লেখাপড়া জানে না কিন্তু নিরক্ষর, কিন্তু মোবাইল নাম্বার ডায়াল করতে পারে। তাহলে কিভাবে সে সিম্বল দিয়ে তার ব্রেনের মধ্যে চিহ্নগুলা 0170118 এই যে চিহ্নগুলা তার মাথার মধ্যে ক্যাপচার করে ফেলে। ঠিক সেরকম টাকার মধ্যে যদি আমরা তাকে একটা ডিজিটালি তাকে আমরা ড্যাশবোর্ড দেখাতে পারি। এখন বলতে পারেন যে একটা গ্রামের সকলের তো আর ডিজিটাল ফোন বা স্মার্টফোন থাকবে না, তাহলে সে কিভাবে থাকবে? তাহলে আমাদের যে 86,000 গ্রাম আছে, আমাদের 86,000 গ্রামে যদি আমরা একটা ডিজিটাল দোকান করতে পারি, কারণ ডিজিটাল ইনফরমেশন সেন্টার হতে পারে এবং ডিজিটাল আমার দোকান হতে পারে, যেখান থেকে সে ডিজিটাল সকল পণ্যগুলো, মানে যে পণ্যগুলো আছে সেগুলোও পাবে, আর তার প্রত্যেকের নামে আমরা ধরেন একটা যদি ডিসপ্লে সেন্টার থাকে, ডিসপ্লে সেন্টারের মধ্যে সে যখন ট্রানজ্যাকশন করছে তাকে এটা ডিসপ্লে করে দেখানো হলো। এবং আমাদের যে সমিতি আছে, গ্রামের সমিতিগুলো কিন্তু শুধু টাকা জমা দেওয়া হয় তা না, এখন কিন্তু গ্রামে গঞ্জে অনেক দেখেছি যে শিক্ষিত যুবক আছে, তারা কিন্তু তার গ্রামের ছোট ভাইদেরকে, অন্যদেরকে নিয়ে কিন্তু একসাথে শেখাচ্ছে। এবং আপনারা এই টেকনোলজির বদলতে দেখবেন যে বাংলাদেশে যে ইউটিউবের সবচেয়ে বড় যারা মানে ইনকাম করছে, তারা কিন্তু দেখা যাচ্ছে গ্রাম থেকে। তারা গ্রামের মানুষরা তাহলে কিভাবে ইউটিউবে কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, সে কিন্তু শিখে গেছে। তার মানে সে হয়তো লেখাপড়া জানে না, কিন্তু ডিজিটালি কিভাবে করতে হবে সে পারছে। তাহলে আমাদের এখানে দরকার তো শুধুমাত্র ডিজিটাল যে টাকাটা সে ফিজিক্যালি না ইউজ করে ডিজিটালি ইউজ করবে। কিন্তু আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে একটা যে বিষয়টা আছে, ডিজিটাল সেবা গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। এটার অবশ্য যৌক্তিক কারণও আছে, মানুষ বিভিন্নভাবে ডিজিটাল মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে, তার এই অভিজ্ঞতাটা আছে। তাহলে বাংলাদেশের ঠিক এরকম একটা বাস্তবতার মধ্যে যখন ডিজিটাল ব্যাংকিং হবে কিংবা ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসির কথাই আপনি বলেন, সেটা আসলে কিভাবে ওই জায়গাটাকে আসলে কিভাবে ইয়ে করবে? আপনি খুবই ভালো কোশ্চেন করেছেন। এই আস্থার জায়গাটাই বাংলাদেশের মানুষের একটু সমস্যা হয়, যে মনে করে যে ডিজিটালি আসলে মনে হয় আমি প্রতারণার শিকার হব। আপনি তো গ্রামের মানুষের বা শিক্ষা যাদের কম তাদের কথা বলছেন। আমি আমার আমার ওয়াইফের কথা যদি বলি, আমার ওয়াইফ কিন্তু ইকোনমিক্সে মাস্টার্স, সে কিন্তু কালিনারি আর্টিস্ট, সে কিন্তু ভালো জায়গায় শেফ হিসেবে আছে, সেও কিন্তু ডিজিটালি এই ফাইন্যান্সিয়াল কাজগুলো করতে ভয় পায়। কি কারণে? সে কিন্তু এটিএম বুথে টাকা তুলতে ভয় পায়। তার ধারণা এটিএম বুথে টাকার মেশিনে দিলে যদি ভুল হয়, মেশিনে যদি কার্ডটা চলে যায় তখন কি হবে। এমনকি সে যে ভয়টা, এই ভয়টা কিন্তু একটা গ্রামের মানুষেরও পেতে পারে। এই ভয় আরো বেশি পাওয়াটা স্বাভাবিক। আমার ওয়াইফ হচ্ছে এই ভয়টা থেকে কি করে, ওর কাছে যদি কোনো ধরনের লিঙ্ক আসে, ও ধরনের কোনো কল আসে, সে অ্যাটেন্ড করে না। সে যেহেতু জানে না, সেটাতে কোনো অ্যাটেন্ড করে না। যেহেতু অ্যাটেন্ড করে না, তাহলে তার কিন্তু দ্বারা কোনো ভুল হবে না। কোনো একটা ভুল লিঙ্কে যদি ক্লিক করে যে আপনার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিগুলো হয়, সেগুলো হবে না। এখন আপনি বলতে পারেন গ্রামের মানুষ তো লেখাপড়াই জানে না, তাহলে তো সে ওখানে কিভাবে করবে? কারণ গ্রামের মানুষের যদি বাটন ফোন ধরেন, বাটন ফোনে চাইলেও তো তার ইন্টারনেটে ঢুকবে না। তার ওই যে যদি তার কাছে একটা লিঙ্ক যায়, সেই লিঙ্কে যদি ক্লিকও করে, ওখানে তো তার ইন্টারনেটে ঢুকবে না। তাকে অ্যানালগ সিস্টেমে আসতে হবে। তাকে যদি এই লার্নিংটাই আমরা দিতে পারি, যেটা আপনার আননোন কোনো নাম্বারে কল আসলে আপনি কোনো ধরনের তথ্য দিবেন না, আপনি কোনো ধরনের পাসওয়ার্ড চাপবেন না, মোবাইলে কোনো বাটন ডায়াল করবেন না, তাহলে কিন্তু তার কোনো ডিজিটালি ফ্রডুলেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই সম্ভাবনা থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজে সচেতন হতে হবে, আর আশেপাশের মানুষজনকেও সচেতন করতে হবে। আর আরেকটি বিষয় একটু করি, সেটা হচ্ছে মানুষ যখন, আমরা আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে মানুষ যখন এই ডিজিটালি যখন সেবা গ্রহণ করে, তখন আসলে মানুষ সচরাচর কোন ভুলগুলো আসলে করে? আচ্ছা, ডিজিটাল সেবা বলতে মানুষ সবচেয়ে বড় ভুলগুলো করে, তার কাছে একটা ওটিপি আসে, ওটিপিটা দিতে হয়। এটা এই ওটিপিটা যখন আসে আমরা জানি, ফ্রডরা ফোন করে তাকে বলা হয় যে আপনার মোবাইলের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, সে কারণে আপনার এটা আপডেট করা দরকার, আপনার কাছে এখন একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে শেয়ার করবেন। সবচেয়ে বড় ভুলটা এটাই করে যে তার ওটিপিটা শেয়ার করে দেয়। শেয়ার করে দিলে কিন্তু তার মোবাইলের অ্যাক্সেসটা কিন্তু ওই ফ্রডুলেন্ট যে ফ্রড তার হাতে চলে গেল। এবং আরেকটা বড় ভুল করে হচ্ছে পিনকোড, যে এটিএম কোডের পিনকোডটা, সেটাও অনেক সময় শেয়ার করে দেয়। সবচেয়ে আরও একটা ভুল করে যে ইন্টারনেটের ব্যাংকিংয়ে যখন ঢুকে একটা
সার্ভিস দিচ্ছে তখন সে এটা সেভ করে দেয়। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা সেভ বাটনে যদি ক্লিক করে অন্য একটা সাইবার ক্যাফেতে যে এটা কাজটা করেছে সেভ করে চলে আসছে, তাহলে কিন্তু পরের জন যে কিন্তু এই সেভটা পেয়ে যাবে। এই জন্য কোনো একটা আননোন ডিভাইস যখন ইউজ করা হয় অবশ্যই খেয়াল করতে হবে যেন সেভ বাটনে সে চাপ না দেয়। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই সংক্ষিপ্তভাবে যদি বলেন যে সার্বিকভাবে আপনার আসলে আর কি বলার আছে, বিশেষ করে এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসির ক্ষেত্রে যে বাধাগুলো সেগুলো আসলে আমরা কিভাবে উত্তরণ করতে পারি? ডিজিটাল ফাইন্যান্সিয়াল সবচেয়ে বাধাগুলো আমরা উত্তরণ করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যেমন পোলিও টিকা দেওয়ার জন্য যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট থেকে করেছে তখন কিন্তু গ্রামের মানুষও তার বাচ্চাটাকে পোলিও টিকা দেওয়াতে নিয়ে আসছে, এই কারণে কিন্তু বাংলাদেশে পোলিও মুক্ত বাংলাদেশ হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে এবং আমরা যারা এই লাইনে ডিজিটাল ব্যাংকিং নিয়ে আসবো তাদের জয়েন্ট ভেঞ্চারে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যাতে গ্রামের একজন মানুষ তার স্বইচ্ছায় এটা আমাদের কেন্দ্রে এসে ডিজিটালি অ্যাকাউন্টগুলো খোলে। সে যদি জানে যে গভর্নমেন্ট এটার মাধ্যমে একটা ভাতা দিবে, এটার মাধ্যমে সারের টাকা দিবে, এটার মাধ্যমে স্কুলের বেতন দিতে পারবে, এই অ্যাকাউন্টের মাধ্যমে সব কিছু সে করতে পারবে, তাহলে কিন্তু সে উৎসাহী হয়ে হিসেবে আসবে এবং সে নিজে নিজেই ফাইন্যান্সিয়ালি লিটারেট হয়ে যাবে। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের দর্শকদেরও ধন্যবাদ এত সুন্দর ধরে সময় ধরে আমাদের এই কথাগুলো শোনার জন্য। আমি আশা করব দর্শকরা যদি তাদের নিজেদের লাইফেও ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে অ্যাক্টিভিটি করে এবং তার আশপাশের মানুষজন যারা জানে না তাদেরকেও যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি একটু তার নলেজটা শেয়ার করে এবং সবাইকে সচেতন হতে বলে, তাহলে আমাদের এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি থাকবে না এবং আমরা সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। জি, আমরা সেই আশা রেখেই শেষ করছি আজকে আমাদের এই টক শো। যে দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।